আমি যদি দেখি মেয়েদের অসম্মান হতে আমার সামনে যদি হয়, তাহলে সেই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা কিন্তু আমি বলেছিলাম। আমি এই বাড়ি থেকে অনেকবার চলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পিলু আমাকে আটকে দিয়েছিল। তবে আজকে যে ঘটনাটা দেখলাম, সেটা দেখার পর আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি বেরিয়ে যাব। সঙ্গে করে কাকিমাকেও নিয়ে যাব। পণ্ডিত, যে আমি একাই সবার দায়িত্ব নিতে পারি। এইটুকু যোগ্যতা আমার আছে। পিলু, তুমি এক্ষুনি যাও। কাকিমা, মা, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আর রঞ্জা, তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমাদের সঙ্গে যাবে নাকি এখানে থাকবে। আহির, তুই যেন বড্ড বেশি বাড়াবাড়ি করিস রে। কি এমন হয়েছে? ওরে বাবা, একটু রাগারাগি হয়েছে। ছোট বউ দাদাকে অসম্মান করেছে, তাই সুকুমার এত রেগে গেছে। ও দাদা, তুমি কিছু বলো। কি বলার আছে বলতো বিজয়া? কিছু হলেই তো সবাই আমার দিকে বন্দুক তুলে দেয়। আরে বাবা, আমারও তো কিছু মূল্যবোধ আছে, নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, এগুলো সব ভুল। এতদিন ধরে তো এই মূল্যবোধটাই কাজ করেছে। তোর মনে নেই বিজয়া, সুকুমার, সব্যসাচী আর ওদের বড় দিদিকে আমি কতবার বারণ করেছিলাম যে লুকিয়ে লুকিয়ে গানের জলসা না যেতে, কিন্তু সে পথেই ওরা পা বাড়ালো। তার পরিণাম কি হলো? প্রাণ হারালো, তাই তো? আর এই যে মল্লিকা, সেদিন ছোট বউয়ের অনুমতি নিয়ে মন্দিরে গেল, তার ফলটা কি হলো? ক্ষমা করবেন পণ্ডিতজি, শেষটা কিন্তু মল্লিকার সাথে খুব একটা খারাপ হয়নি। বরং মল্লিকা রঙ্গনের সঙ্গে একটা সুস্থ ও ভালো জীবন শুরু করতে চলেছে। বলছিলাম কি যে আমার না খুব ভয় করছে। কিসের ভয় মল্লিকা দিদি? আসলে কি বলতো পিলু, এই বিয়ের পোশাক আমি তো একবার পরেছিলাম। সেই বিয়ের রাতেই সবকিছু খুইয়েছিলাম। আমি অন্য কারোর জীবনের দুর্ভাগ্যের কারণ হতে চাই না পিলু। আমার না এই বিয়ের গোড়ার থেকেই একটা অদ্ভুত আশঙ্কা হচ্ছে, জানো। তুমি একদম ভয় পেও না মল্লিকা দিদি। ভগবান যখন তোমাকে নতুন করে বাঁচার একটা সুযোগ দিয়েছেন, তখন উনিই তোমার সব দুর্ভাগ্য কাটিয়ে দেবেন। বলছিলাম যে আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত আছেন, আপনি শুয়ে পড়ুন না। ক্লান্ত তো আপনার হবার কথা না, মানে আচ্ছা ঝড়ঝাপটা গেল। তবে তবে আহিদা বলল যে আপনার মা এখন ঠিকই আছেন। আসলে কি বলুন তো,
সবাই উঠে পড়েছে তো। আজ তো দেখছি যে ঘুমই ভাঙছে না। মল্লিকা, এই মল্লিকা, পিলু, কি ব্যাপার বলো তো? আজ তো এদের ঘুমই ভাঙছে না, একটু বেশি গাঢ় ঘুম হয়ে গেছে। এই রঙ্গন, কালকে সারা রাত ঘুমোসনি নাকি? ওঠ। তুই রঙ্গন বাবু শুনছেন? এই রঙ্গন, ওঠ। তুই এরা এখন উঠবে বলে মনে হচ্ছে না। আমরা এক কাজ করি, আমরা বরং একটু বাদে আসি, ওরা ততক্ষণে রেডি হয়নি। হ্যাঁ, সেই ভালো। চল। আহারে, বেচারি একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। আমি গিয়ে দেখে আসছি। মল্লিকা দিদি, ও মল্লিকা দিদি। রঞ্জা, তুইও জানা, আমি আরো একটু ঘুমোবো। এই তুই সবসময় এরকম ঘুমোবো করিস না তো। আরে কি করছিস? আরে শোন, আরে কি করছিস রঞ্জা? নামছে। একটু ঘুমোতে দে না। শোন, এখন ঘুমোলে বলে চলবে না। তুমি তোমার বউকে না এভাবে একা একা ছেড়ে দিও না। ছোট মা কিন্তু এখনো রেগে আছে। আমি দেখছি যাতে সবটা ঠান্ডা থাকে, কিন্তু তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বুঝলে? আরে গবেট। পিলু, মল্লিকা কিছু বলেছে তোমাকে? না মানে আমি কাল মল্লিকাকে সিনজিনির কথাটা বলেই দিয়েছি। আসলে আমি ভাবলাম নতুন একটা জীবন শুরু করছি তো, তাই মল্লিকাকে ঠকাবো না। বুঝতেই তো পারছো, আমার এসবের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে। পিলু, আমি কিছু ভুল করিনি তো? না মানে মল্লিকা মুখে বললো সাপোর্ট করেছে, বাট দুঃখ পাইনি তো? না রঙ্গন দাদা, ও সাজিও নিশ্চয়ই এরকমই কিছু করত। এতে মেয়েদের বিশ্বাস বাড়ে বড়দের ওপর। নাও, এবার চাটা খেয়ে নাও। আর তুমি দেখো, মল্লিকা দিদি আস্তে আস্তে সকলের সঙ্গে মানিয়েও নেবে। আচ্ছা শোনো, আমি এবার যাই ওই বাড়িতে। আজ সকলে মিলে বাধাঘাটের শিব মন্দিরে পুজো দিতে যাওয়া হবে। তোমাদের মিলন তো ওখানেই হয়েছিল। আমি তোমাদের মঙ্গলের জন্য পুজো দিয়ে আসবো। না ধর। থ্যাংক ইউ সো মাচ পিলু। তোমার মতো, রঞ্জার মতো, রায়ের মতো যদি বোন থাকে না, তাহলে দাদাদের আর কোনো চিন্তাই থাকে না। সমঝে চলো, হ্যাঁ সমঝে চলো একটু। যাকে বাবা পিসি সবাই গাড়িতে উঠে গেছেন, বাকিরা দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। মা, তুমি কেন বলো তো রঞ্জার কথায় কাজে এতটা প্রভাবিত হয়ে যাচ্ছ? তুমি বুঝতে পারছো না এটাই ওর স্ট্র্যাটেজি, এইভাবেই ও প্রতিশোধ নিচ্ছে। আমার কথা ছাড় না বাবা, আমি একটা মানুষ নাকি? আমি কি ভাবলাম না ভাবলাম তাতে কার কি যায় আসে বলতো?
আমার কোনো মান সম্মান আছে? কিন্তু তোর বউয়ের আছে, মান সম্মান জ্ঞান রঞ্জার আছে। এখন তুই যদি জোর করে ওকে মন্দিরে নিয়ে যাস, এটা তুলকালাম কাণ্ড হবে। দেখ ভেবে কি করবি। তা মুম্বাই থেকে তুমি এদিকে কোনো কাজে? হ্যাঁ, আসলে কলকাতা একটা প্রজেক্ট চলছে, একটা শপিং মল তৈরির কাজ। রঞ্জা, আমি ভাবিনি যে তুমি বিয়ে করে নিয়েছো কাউকে না জানি। এনিওয়ে, তোমার হাজবেন্ড কি করে? বলতে তো পারবো না, জালিয়াতি করে। গান গান করে, প্রফেশনাল। যাই হোক, তা তুমি যে একেবারে ঠিকানা খুঁজে বাড়িতে চলে আসবে এটা আমি ভাবতে পারিনি। পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের বাড়ি খুঁজে পাওয়াটা খুব কঠিন কাজ। সুরমণ্ডল সার্চ করলে তো অ্যাড্রেস পাওয়া যাবে। বাই দ্য ওয়ে, পণ্ডিতজি অনেকদিন কনফারেন্সে গান করছেন না, আর অনেকদিন তোমারও কোনো খবর নেই। তাই ভাবলাম একবার দেখা করে আসি তোমার সঙ্গে। এনিওয়ে, তোমার বাড়িটা কিন্তু এক কথায় অসাধারণ। তবে তার আগে তোমার ইতিহাসটা শুনবো। আরে সেসব কথা তুমি ছাড়ো তো, তুমি আগে বলো তুমি কি খাবে। শুধু ঠান্ডা জল, ব্যাস। শিওর? একদম শিওর। ওকে, ওয়েট এ মোমেন্ট। রঞ্জার মতো মেয়ে এভাবে বিয়ে করে ফেললো? আর ওর বর কি এমনই বা গান করে যে রঞ্জা তাকে ডাইরেক্ট বিয়ে করে ফেললো? নিশ্চয়ই লাভ ম্যারেজই হবে। জল। থ্যাঙ্কস। আই শুড নট। তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগছে কুশল। মনে আছে আমাদের জয়পুরের কনফারেন্সের দিনগুলো কি ভালো কেটেছিল? বাবা গান গাইতে গিয়েছিল, আমি বাবার সঙ্গে গেছিলাম, আহিরও ছিল। We had a great time, right? হ্যাঁ, সেসব তো ঠিক আছে, বাট রঞ্জা তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মানে তোমার সেই আগের স্পিরিটটা কোথায়? কিন্তু রক্ত বেরোচ্ছে। আরে মশাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? রঞ্জা আমার পরিচিত বন্ধু, আমি মুম্বাইয়ে থাকি, বিজনেস করি। এখানে রঞ্জার সঙ্গে দেখা করতেছিলাম, দ্যাটস অল। কুশল, কুশল প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আই এম সো সরি কুশল, বাট প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু রঞ্জা দেখো, তোমার কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কুশল প্লিজ। আরে রঞ্জা এই অবস্থায় সেটা আমি কি করে যাব? তোমার কুশল প্লিজ, প্লিজ কুশল, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি চলে যাও। কুশল, তুমি এখানে? আহির, সেসব কথা পরে হবে। রঞ্জা ইজ হার্ট নাও, প্লিজ টেক কেয়ার অফ হার। আর তোমরা একটা পাগলের সঙ্গে রঞ্জার বিয়ে কি করে হতে দিলে? আহির, আই হ্যাভ টু লিভ, আমি পরে কন্ট্যাক্ট করে নেবো তোমাদের। তুমি রঞ্জাকে দেখো প্লিজ। রঞ্জা, রঞ্জা কি হয়েছে তোমার? রক্ত কিসে? সেটা ওই শয়তানটাকে জিজ্ঞেস করো। জানো আহির, ও আমার বন্ধুর সঙ্গে কি খারাপ ব্যবহার করলো। কুশলকেও মেরেছে, এখানে কাচের গ্লাস ভেঙে দিয়েছে। আমি ওই শয়তানটাকে ছাড়বো না, ছাড়বো না শয়তানটাকে। চুপ করে থাকো তুমি। জন্য শরীর খারাপের বাহানা করে পুজোয় যাওনি? আরে তোমার খেলা আমি ধরতে পেরে গেছি। কতজন বন্ধু চাই তোমার? ব্যাস না, ব্যাস। তুমি তোমার ভাইকে বলে দাও আমি কাল
এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার কাছে এখন সমস্ত প্রমাণ আছে যে ও আমাকে টর্চার করে। ও সন্দেহ বাদী কাছে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। ও চুরি করে পাকা শয়তান। রঞ্জা ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। চুরি করে আমার পুরো বাড়িটা দিয়ে দিয়েছে। এটা আমার রিভেঞ্জ নেওয়ার সময়। আমাকে ছাড়ো। পিলু এখানে এসো, ওর পাটা দেখো, ওর খেয়াল রাখো, নিয়ে যাও ওকে। এ তোমার মুখটা জাস্ট ভেঙে দেবো। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। ডিভোর্স মানে তো অনেক কিছু চুরমার হয়ে যাওয়া। এই গোটা সম্পত্তিটা হাতছাড়া হয়ে যেতে পারে। কিভাবে আটকাবো? কিছু তো একটা করতেই হবে, কিন্তু সেটা কি? মোল্লার, আমি তোমাকে একটা পরামর্শ দেব। আমি জানি তুমি আমাকে নিজের শত্রু বলে মানো, তবুও আমি তোমাকে বলছি, সরি। সরি। আর কি করে বলবো বলো? নক্ষর দেব? সব কি হচ্ছে? কি চাও তুমি? আবার একটা কোনো বেয়াদবি করবে, তাই তো? তাহলে সেটা করে ফেলো, আমার ডিভোর্সটা পেতে সুবিধে হবে। না রঞ্জা, তুমি ভুল করছো। আমি সত্যি সরি বলতে এসেছি। পায়ে খুব ব্যথা করছে না? ওভাবে মেজাজ হারিয়ে বিচ্ছিরি ব্যবহার করা আমার উচিত হয়নি। তোমার বন্ধুর সামনে তোমার প্রেস্টিজ গেল। আমি না রেগে গেলে নিজেকে সামলাতে পারি না। তোমার জন্য কফি তৈরি করে এনেছি সরি বলবো বলে। ভবিষ্যতে কোনোদিনই এরকম ব্যবহার করবো না। এসব কি ঘটছে? সরি কেন বলছে হঠাৎ? খেলাটা কি? মনে করো তো তোমাকে ভালোবেসে কফিটা তৈরি করে দিচ্ছে। ধরো। আমি তোমার উদ্দেশ্যটা এখনো বুঝতে পারছি না। অস্বস্তি হচ্ছে। আর অস্বস্তি হবে না রঞ্জা। কফিতে চুমুকটা দাও। ভালোবাসার যন্ত্রণাটা যে কতখানি সেটা বুঝতে পারবে। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। ভালোবাসা? বাবা, নাইস। যদিও ডিভোর্সটা আমি তোমায় দেব, বাট কফিটা সত্যি ভালো হয়েছে। রিয়েলি নাইস।
কফিতে বিষ মেশানো আছে রঞ্জা। তুমি আমাকে বাধ্য করলে এই কাজ করতে। ভালোই হলো এই ভালোবাসা। प्यार को है सदियां काफी नहीं। রঞ্জা, এই রঞ্জা, 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 সারা রঞ্জা, তাড়াতাড়ি এদিকে এসো রঞ্জা, রঞ্জা চোখ খোলো, খোলো। তুমি কি সেটা বুঝতে পারছো? আরে বিষয়টা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি কি এখন মুখটা বন্ধ করে রাখবে? কিছু বলবে না? মল্লার বলো কি হয়েছে? ও বিষ খাবার মেয়ে নয়, বলো কি হয়েছে? আমি কিন্তু নালে মণিমাকে জানাতে বাধ্য হব। আমি কিন্তু রিস্ক নিতে পারবো না। বুঝি শরীরটা খারাপ, তাই আমি ওনাকে কিছু বলতে পারবো না। বলো কি হয়েছে? চুপ থেকো না, প্লিজ বলো। আমি মণিমাকে ফোনটা করছি। ঠাকুর, ঠাকুর তুমি রঞ্জাকে সুস্থ করে দাও। ঠাকুর, আপনি কেন কিছু বলছেন না? কি ঘটেছিল? কি করে এত বড় কাণ্ড হলো? আচ্ছা মুশকিল তো। ঠাকুর, আপনি কিছু বলুন। বাইরে আছি, হ্যাঁ বাইরে অপেক্ষা করছি, পুলিশ আসবে। তুমি কিন্তু তোমার স্টেটমেন্ট ঠিক ঠিক দেবে, কিচ্ছু আড়াল করবে না। হ্যাঁ, যেটা ঘটেছে যেটা হয়েছে সেটাই বলবে। কি ব্যাপার কি মোল্লা? এসব কি কাণ্ড শুনছি? রঞ্জা বিষ খেলো কি করে আর কেন? মাত্র একটা দিন আমরা বাড়িতে ছিলাম না, তার মাঝেই তোমরা এসব কাণ্ড ঘটিয়েছ। এখন কেমন আছে রঞ্জা? ডাক্তার দেখছে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু রঞ্জা বিষটা খেলো কি করে? আর তুমি ওই বাধাঘাটের মন্দির থেকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে কেন? মল্লার, নিজের মাথাটাকে একটু ঠান্ডা করো। এসব কি করছো তোমরা? এর থেকে থানা পুলিশ, আমি তো ভাবতেই পারছি না এখন সবকিছু আমি কি করে সামলাবো। বাইরের সবাইকে তো সত্যিটা, মল্লার সবাই কিন্তু জানে যে রঞ্জার ফুড পয়জনিং হয়েছে এবং ও হাসপাতালে ভর্তি আছে। কেমন? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে তারপর রঞ্জা বিষ খেয়েছে এরকম হয়নি তো? ও মাই গড, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। মা, তুমি কেন এত ব্যস্ত হয়ে যাচ্ছ? মাকে একটু সামলাও তো।
আমি ভালো হয়ে যাব। ভয়ের আর কিছু নেই ম্যাডাম, তবে পেশেন্টকে খুব সাবধানে থাকতে হবে। যতদিন পারে ওটা রেস্টে থাকতে হবে। আর পারছি না হিরে, আমি আর পারছি না। কি আরম্ভ হলো বলো তো আমাদের জীবনে? এইভাবে রঞ্জাকে এইভাবে দেখতে হবে আমাকে? ভাবতেও পারছি না। বাবা জানলে যে কি অস্থির হয়ে যাবেন। আর তারপরে আমি এমন কঠিন শাস্তি দেওয়ানোর চেষ্টা করব মল্লারকে, যেটাও সারা জীবনেও ভুলবে না। তুমি এবার শেষ মল্লার, তোমাকে আমি ছাড়খাড় করে দেবো। একবার শুধু রঞ্জাকে স্টেটমেন্টটা দিতে দাও। মিস্টার মল্লার বসু মল্লিক। হ্যাঁ আমি। আপনার স্ত্রী আপনাকে ডাকছেন। এরপর আমরা কথা বলতে চাই ভিকটিমের সঙ্গে। ওকে একা যেতে দেওয়া যাবে না আহির। কোনো একটা মতলব আঁটবে ওখানে গিয়ে নিশ্চয়ই। ও একা যাবে না, আমি যাব। দাঁড়াও রেজুলা, এটা হাজবেন্ড এন্ড ওয়াইফের ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলিও না। পুলিশ তো এসেছে, ওনারা ওনাদের মতো তদন্ত করবে। মল্লার, তুমি রঞ্জাকে নিতে আসবে বলনি তো? বলার কি আছে, এটাই তো স্বাভাবিক। এসে শুনলাম তোমরা পেমেন্ট করে ডিসচার্জ নিয়ে নিয়েছো। আমরা রঞ্জাকে বাড়ি নিয়ে যাবো ঠাকুরপো। রঞ্জা ওঠো। বেশি দেখাচ্ছে, এত ঢং কিসের কে জানে। নিশ্চয়ই কোনো মতলব আছে। যেভাবে সরি বলে বিষ মিশিয়েছিল কফিতে, তেমনি কিছু হবে। দিলু, বিষয়টা কি হচ্ছে বলো তো? রঞ্জাকে যখন জিজ্ঞেস করলাম, ও বললো বিষটা নাকি ওই খেয়েছে। এদিকে মোল্লা চুপচাপ।
তারপর ও নিজেই ছুটে এসেছে ডিসচার্জ করানোর জন্য, আবার হুইল চেয়ার ঠেলে ও নিজেই নিয়ে গেল। এদিকে রঞ্জা গেস্ট হাউসে না গিয়ে পরশু মল্লিক বাড়িতে যাবে। বিষয়টা কি হচ্ছে বলো তো? আমি কিছু বললেই তো তুমি বলবে আমার উদ্ভট চিন্তা, কিন্তু আমার মনে হচ্ছে ঠাকুরপো না একটু হলেও নরম হয়েছে। হ্যাঁ মানছি, মল্লার ঠাকুরপোর সঙ্গে রঞ্জার খুব ঝামেলা হয়েছে, কিন্তু তাও না রঞ্জা পুলিশের সামনে সত্যিটা বলেনি, এটাই আমার মনে হচ্ছে। আর সেই কারণেই ঠাকুরপো চুপচাপ হয়ে গেছেন। রঞ্জা, একটা সত্যি কথা বলবে? বিষটা তোমাকে মল্লার ঠাকুরপোই খাইয়েছেন না? তাতে কোনো সন্দেহ আছে? তাহলে তুমি পুলিশের কাছে সত্যিটা বললে না কেন? মল্লার আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মারলো না, আবার নিজেই ছুটে এসে আমাকে বাঁচিয়ে নিল। রঞ্জা তো কারোর ঋণ রাখে না, তাই শোধ দিয়ে দিলাম। ও আমায় বাঁচিয়েছিল, তাই আমি ওকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিলাম। কিন্তু বিষ খাওয়ানোর প্রতিশোধটা আমি নেবই। আর কি প্রতিশোধ নিতে পারবে? মনে তো হচ্ছে না। খেতে হবে না? ও আমায় বাঁচিয়েছিল, তাই আমি ওকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিলাম। রঞ্জার একজন পুরনো বন্ধু কুশল বাবু রঞ্জার সঙ্গে দেখা করতে এসেছিলেন না জানিয়ে, আর ঠিক সেই সময় ঠাকুরপো বাড়িতে ফেরেন আর এসে দেখেন দুজনকে একসঙ্গে। আমরা শিব মন্দির থেকে ফিরে এসে দেখি বাড়িতে তুলকালাম হচ্ছে। Ronja is hurt now. Please take care of her. কুশলকেও মেরেছে, এখানে কাঁচের গ্লাস ভেঙে দিয়েছে। और शांति हो बात का मुझे फिजिकली अभ्यास कर रहे हो। এ তোমার মুখটা যা ভেঙে দেবো। বাড়িতে ফুর্তি করছো না? তোমাকে তো রঞ্জা রঞ্জা আর না, এ তো সাংঘাতিক কাণ্ড। তারপর কি হয়েছিল? মল্লার ঠাকুরপোর মাথার ঠিক ছিল না মামুনি, তুমি তো বুঝতেই পারছো। বিষ দিয়েছিল ঠাকুরপো। মামুনি, এত শত্রুতা দুজনের, না ওষুধটা খেয়ে নাও। দেখেছো তো ওস্তাদজি,
আমি বলেছিলাম না ঠাকুরপোর মনটা একটু হলেও নরম হয়েছে। হ্যাঁ মানছি, ঠাকুরপো অনেক বড় ভুল করেছে, অনেক বড় ভুল, কিন্তু তার জন্য এখন অনুতাপও করছেন। দেখো নয়তো কি ভেবেছিলে ভালোবেসে ফেলেছি, আর এতটা ভালোবেসে ফেলেছি যে তুমি মেরে ফেললেও সেটা আমার ভালো লাগবে। আমার মনে হবে যে এই মৃত্যুটাই আমার কাছে শ্রেষ্ঠ, একেবারে মারা নারে তুহু মামা শাম সমান। বড্ড বেশি ভেবে ফেলেছো মল্লার বসু মল্লিক, এতটা ভাবা বোধহয় ঠিক হয়নি। আমি যদি পুলিশের কাছে বয়ান দিতাম তাহলে কি হতো? তোমার 2-3 বছর জেল। আমি তো বেঁচেই গেছিলাম, কিন্তু তোমার এত কম শাস্তিতে তো কিচ্ছু হতো না। আমি তো তোমায় প্রত্যেক দিন শাস্তি দেব, প্রত্যেক দিন তোমার পৌরুষে আঘাত করব আমি। তুমি চাইবে আমাকে হাতের পুতুল বানাতে, কিন্তু পারবে না। আর তারপর যখন পাগল হয়ে গিয়ে দেওয়ালে মাথা ঠুকবে, সেদিন রঞ্জিনী মুখোপাধ্যায় তোমাকে ডিভোর্স দেবে আর বলবে রঞ্জাকে ধরা ইম্পসিবলই নয়, নামুমকিনকে। সো গেট রেডি। তোমার আর আমার শত্রুতার দ্বিতীয় অধ্যায় শুরু হলো। ঠিকই ভেবেছিলাম ঋণ শোধ করলে, শত্রুতা এত বেশি আমাদের, তুমি আমার কোনো উপকার কোনোদিনই করতে পারো না। বাড়ির ভেতরে ঢুকে এলেন যে? বাইরে কাউকে দেখতে পেলাম না, তাই ভেতরে আসতে বাধ্য হলাম। ভাই রঞ্জা ফোন তুলছে না কেন? ও ঠিক আছে তো? সেদিন উনি আমাকে দেখে যা কাণ্ডটা করলেন, তারপর আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। আই রঞ্জার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আরে মশাই, রঞ্জার জন্য তো আপনার ঘুম উড়ে গেছে। মল্লার অসভ্যতার একটা সীমা আছে, সো প্লিজ কোয়াইট। কুশল, রঞ্জনা আসলে ওই ফুড পয়জনিং হয়ে গেছিল, মানে দুর্বল হয়ে গেছিল, তাই ওকে হসপিটালাইজ করতে হয়েছে। এখন বাড়ি ফিরে এসেছে, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। কি
কি বলছো ওটা কি আহির? হঠাৎ ফুড পয়জনিং হলো কি করে? আহির, রঞ্জা কোথায়? বেরিয়ে যান, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, বেরিয়ে যান। ব্যাস, ব্যাস, আর না। কুশল, তুমি আমার খোঁজ নিতে এসেছো, আমি তাতে খুব খুশি হয়েছি। মল্লা সেদিন তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, তার জন্য আমি তোমাকে সরি বলছি। কিন্তু কি বলতো, তুমি যেই সন্দেহটা করছো সেটা সঠিক নয়, সেটা ভুল।